বিশাল একটা গর্তের ভিতরে পড়ে গেছে বিএনপি সরকার। এখান থেকে তাকে টেনে তুলতে চেয়েছিল জামাত এবং এনসিপি, কিন্তু মনে হচ্ছে সরকারের এখান থেকে ওঠার ইচ্ছা নিজেরই নাই। এবং এই যে তারা পড়ে গেছে, এই পড়ে যাওয়াটাও কিন্তু অনেকটা বলা চলে ইচ্ছা করেই পড়ে গেছে, এবং কাউকে স্পেস দিতে গিয়ে বা কাউকে ফেলতে গিয়ে তারা পড়ে গেছে। আসেন আমরা অল্প অল্প করে এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। তারা তো জুলাই সনদ মানতেই চাচ্ছে না এখন আর, যদিও তারা সেখানে স্বাক্ষর করেছে এবং গণভোটকে তারা ইতিমধ্যে বাতিল করে দিয়েছে। গণভোট সহ মোট গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ 10টি অধ্যাদেশ তারা অলরেডি বাতিল করার সুপারিশ করা হয়েছিল, সেটি সরকার গ্রহণ করেছে। এর ভিতরে অতি গুরুত্বপূর্ণ এই গণভোট অধ্যাদেশ, গুম কমিশন অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, তারপরে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, তারপরে আপনার ন্যায়পাল অধ্যাদেশ, তারপরে দুদকের অধ্যাদেশ, এরকম মোট অতি জনগুরুত্বপূর্ণ যে 10টি অধ্যাদেশ ছিল, যেগুলো বাংলাদেশের মানুষের মৌলিক চাওয়া পাওয়াকে রিপ্রেজেন্ট করে, এরকম 10টি বিষয়কে তারা বাতিল করে দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে এরকম কেন হলো? যুক্তিসঙ্গত যথেষ্ট কিছু কারণ আছে। অনেকেই সন্দেহটা করছে স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী এখানে অনেকটা ছায়া প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন। এবং রাজনৈতিক বিশ্লেষকরা এটিও বলার চেষ্টা করছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শুধুমাত্র আলংকারিকভাবে পদটি দখল করে আছেন, তাকে চালাচ্ছে অন্য কেউ। এখন এই বিষয়টা আমরা উড়িয়ে দিতে পারছি না, এই কারণেই আমরা সংসদের ভিতরে বা বাইরে প্রধানমন্ত্রীর তেমন কোনো অবস্থান আমরা লক্ষ্য করছি না। তিনি শুধু হেঁটে অফিসে যাচ্ছেন, শনিবারে অফিস করছেন, এই বিষয়গুলো মিডিয়াতে আসছে। ফ্যামিলি কার্ড বিতরণ করছেন, খাল খনন করছেন, এইগুলো আসছে। বাট মানুষের চাওয়া পাওয়া যেগুলো, এইগুলোতে তার ইনভলভমেন্ট আমরা পাচ্ছি না। এর ভিতরেই বেশ কিছু ঘটনা ঘটে গেছে। আপনারা জানেন সরকার নতুন করে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটা তো আত্মঘাতী সিদ্ধান্ত। এমনি বাজারের উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই, তারপরে চাঁদাবাজদের উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। এমতো অবস্থায় মানুষের খুব একান্ত চাওয়া ছিল যে শেখ হাসিনার আমলে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছিল। এরপরে ইউনূস সরকারের আমলে এসে কিছুটা এটা স্থিতিশীল অবস্থা বিরাজ করলো, কিছু কিছু জিনিসের দাম কমলো। মানুষ আরও আশা করেছিল যে নির্বাচিত একটি সরকার আসলে এইগুলো অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে, তখন মানুষ তার ভোটের সুফল পাবে, নির্বাচনের সুফল পাবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে নির্বাচনের পরে, নতুন সরকার গঠন করার পরে তারা চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে না পারার কারণে বিগত আওয়ামী লীগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে দ্রুত গতিতে ঊর্ধ্বে আরোহণ করছে। এর ভিতরে খবর এলো এলপিজি গ্যাসের দাম বাড়ানোর। এটার আমরা তীব্র নিন্দা জানাই। এরকম জনবিরোধী সিদ্ধান্ত নেওয়া থেকে সরকারকে বিরত রাখার আহ্বান জানাই। যাই হোক, হয়তো তার হাত কোনোভাবে কোনো জায়গায় বাধা রয়েছে, এটার কিছু প্রমাণও পাওয়া যাচ্ছে। কয়েকদিন আগে ভারতীয় এক সাংবাদিক, তিনি যেভাবে বিএনপিকে এবং আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বললেন, যে তিনি সেখানে মুসলেখা দিয়ে এসেছেন ভারতের কাছে, ভারতের সাথে চুক্তি করে এসেছে, তাকে হাসিনাকে মুক্ত করতে হবে, হাসিনার সমস্ত মামলা তুলে নিতে হবে, তারপরে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে, ভারতের সাথে সমস্ত চুক্তিগুলো আবার নতুন করে শুরু করতে হবে, বরং ভারত আরও যা যা চায় সেগুলো দিতে হবে। এই সমস্ত শর্তে প্রধানমন্ত্রী রাজি হওয়ার পরেই তাকে বাংলাদেশে ভারত আসার সিগন্যাল দেয়, গ্রিন সিগন্যাল দেয়, এটি বলা হয়েছে। তার আগেও আরও অনেক কথা বলা হয়েছে। এই ব্যাপারে আমরা বিএনপির পক্ষ থেকে বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু কোনো প্রতিবাদ লিপি পাই নাই। উপরন্তু নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের ভোট নেবার জন্য তাদের সাথে যে প্রতিশ্রুতিগুলো করেছিল, এই ওয়াদাগুলো পূরণ না করার কারণে শেখ হাসিনা ভারত থেকে বিএনপি এবং বর্তমান সরকারের প্রতি
বিশ্বাসঘাতকতার, বেঈমানির এবং মুনাফেকের একটা ন্যারেটিভ আনার চেষ্টা করছেন, অভিযোগ আনার চেষ্টা করছে যে তারা নির্বাচনের আগে বলেছিল হাতে পায়ে ধরে, আমরা আমাদের নেতাকর্মীদেরও বলে দিয়েছিলাম ভোট দিতে, এখন তারা এগুলো আর রক্ষা করছে না। এইটার ব্যাপারেও কিন্তু বিএনপি বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবাদ জানানো হয় নাই। এখন অনেকেই ধারণা করছে যে তাহলে কি স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে অন্য কোনো জায়গা থেকে কোনো ডক্ট্রিন বা কোনো নির্দেশনা আসছেন, যার কারণে প্রধানমন্ত্রী শুধু আলংকারিক পদটি দখল করে বসে আছেন, তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, এরকম কিছু। আপনারা অনেকেই বলছেন যে প্রধানমন্ত্রী, আপনি যদি এই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত না হতো তাহলে লন্ডন থেকে আপনি এই বাংলাদেশে আসতে পারতেন না। আমার কাছে মনে হয় না যে কথাটি সত্য, কারণ প্রধানমন্ত্রী তো গণঅভ্যুত্থানের পরে 5 আগস্টের পরপরই ফিরে আসতে পারেন নাই। তিনি কিন্তু অনেক পরে, প্রায় 1.5 বছর পরে এসেছেন। কেন আসতে পারলেন না আগে, সেটার কোনো ব্যাখ্যা নাই। তিনি এই সময়টুকুতে কাউকে ম্যানেজ করেই, অন্য কারো গ্রিন সিগন্যাল পেয়েই তিনি এখানে এসেছেন। তার আগে পর্যন্ত তার এখানে আসার মতো কোনো পরিস্থিতি ছিল না। এটা তো আমরা ওই ভারতীয় সাংবাদিক যে কথাটি বলেছে সেই দিকেই তাহলে মিলে যাচ্ছে। যাই হোক, সব মিলে পরিস্থিতি এমন জটিলতার দিকে যাচ্ছে, আর এই জটিলতার দিকে যাওয়ার কারণেই সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই আন্দোলন শুরু হয়ে গেছে। সংসদে জামাত ইসলাম, এনসিপি এরা চেয়েছিল সংসদের ভিতরে আলোচনা করে বিষয়টাই সমাধান করার। এই কাজটা করলেই কিন্তু সরকার নির্বিঘ্নে 5টি বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পারতেন। বরং যত ধরনের বাধা বিঘ্নতা আসতো আওয়ামী লীগের পক্ষ থেকে বা অন্যান্য দেশের পক্ষ থেকে, আমরা দেশের জনগণ কিন্তু সরকারের জন্য আবার বুক পেতে দিতাম। কিন্তু কেন যেন কোনো একটা কারণে, কোনো এক অদৃশ্য কারণে সরকার এই জিনিসগুলো এটা বুঝলো না। এখন বিরোধী দল ঘোষণা দিয়েছে তারা রাজপথে আন্দোলন করবে। এখন রাজপথে আন্দোলন সরকার পতনের আন্দোলন না হোক, কোনো কিছুই না হোক, তারপরেও তো এই যে বিষয়গুলো জনগণের কাছে চলে গেল না, একটা বিরোধী জনমত তৈরি হয়ে গেল না। আবার এইটা করতে করতে তো এক পর্যায়ে আগে যেরকম একটা জনবিস্ফোরণ ঘটেছে, সেই জনবিস্ফোরণ তো আবারও ঘটতে পারে, যেটা নুরুল কবির বলেছে। দেখুন নুরুল কবিরের বক্তব্যটা আগে শুনুন, তিনি তার মতো একজন বিএনপি করা মানুষ কি বলেছেন। কথাটা আমি যেটা বলতে চাই, আমি আবারও বলছি, এর আগে আমি আরেকটা পাবলিক ফাংশনে বলেছি বলে বিএনপির কিছু তরুণ আমাকে গালাগাল দিয়েছে। আমি বলেছি বিএনপির এই নেতৃত্বের একটা বিরাট অংশ কারাগারে থাকবার কারণে, আরেকটা অংশ বিদেশে থাকবার কারণে এই যে টপাটপ লাশ পড়া, মানুষের সংগ্রাম রক্তাক্ত হয়ে যাওয়া, এগুলো নিজের চোখে দেখবার সুযোগ পাইনি বলেই আসলে সেই 2 মাস জুলাই আগস্টে কি হয়েছিল, মানুষের আবেগ, মানুষের লড়াকু সংগ্রাম, মানুষের চৈতন্য, বিকশিত চৈতন্য, তার আকাঙ্ক্ষা, এগুলো বুঝতে পারে নাই। বুঝতে যারা পারে নাই, যারা নিরাপদে ছিল, তারাই এই ধরনের প্রস্তাব দিচ্ছে। তাদের নিরাপদ জীবনকে অস্থির করে তোলা বাংলাদেশের সংগ্রামী মানুষের এখন তার আবার নতুন কর্তব্য হিসেবে হাজির হয়েছে। তাহলে নুরুল কবির যখন এই কথা বলে, সে বলছে যে জনগণকে এখন এই সরকারের বিরুদ্ধে আবার রাস্তায় নেমে পড়া ফরজে আইন হয়ে গেছে। তাহলে নুরুল কবির যদি এই কথা বলে, নুরুল কবিরদের যারা আমাদের দেশের বামপন্থী রাজনীতিবিদ, আমি বারবার একটা কথা বলি, তাদের একটা টিকিটা বাধা থাকে সবসময় ওই পারে, সেই তারা যদি এই কথা বলে তাহলে এখানে অশনি সংকেত না? আবার আমাদের ফটোগ্রাফার শহীদুল আলম, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, যিনি কয়েকদিন আগে ফিলিস্তিনের জন্য সেখানে গিয়ে কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন, এ ব্যাপারে কিন্তু অনেক ভাইরাল হয়েছিল ওই সময়, সে পর্যন্ত রাস্তায় নেমে গেছে, আন্দোলন করছে। দেখুন তিনিও কি বলেছেন। তো এইটা তো একটা অশনি সংকেত। তার মানে এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, তারা রাস্তায় নেমে যাচ্ছে আস্তে আস্তে। আজ শহীদুল আলম নামছে, নুরুল কবির বিবৃতি দিচ্ছে, ছাত্রদলের সাবেক সভাপতি যে শাহাবুদ্দিন লালটু, তিনি দেখুন কি বলেছেন। তো এই যে কথাগুলো একের পর এক তো স্টেক হোল্ডারদেরকে, সরকারের যারা ঘোর সমর্থক ছিল তাদেরকে তো বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছে, যার কারণে তারা এই ধরনের পদক্ষেপ বা সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হচ্ছে, তারা বিবৃতি দিতে বাধ্য হচ্ছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে সরকারের পক্ষে কে দাঁড়াবে? যাই হোক, অনেকটা অগোছালোভাবেই কথাগুলো খুব মনের ভিতর থেকে খেদ থেকে বললাম, হয়তো খুব বেশি ভালো লাগবে না কথাগুলো, তারপরেও বললাম, এটা একটা রেকর্ড থাক, একটা প্রতিবাদ জানিয়ে রাখলাম। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।